আমরা একটু আলোচনা করতে চাই, যে আলোচনা শুরু করব সেটি হচ্ছে রোহিঙ্গা সংকট নিয়ে। কারণ আমরা এই প্রথমবার মিয়ানমারের পররাষ্ট্র দপ্তর থেকে একটি বলা যায় সেটি প্রতিবেদন হোক, তথ্য হোক, তারা দিয়েছে যে বাংলাদেশের যে রোহিঙ্গা সংকট সেটি নিয়ে তারা জানিয়েছে তাদের যে জরিপ তাতে ৩ লাখের মতো তারা বলছে যে রোহিঙ্গা যারা রয়েছেন রাখাইন রাজ্যের তারা হচ্ছে বাংলাদেশে বসবাস করছেন, এটি ১২ লাখ নয়। তবে প্রত্যাবর্তনের ক্ষেত্রে তারা আগ্রহী, কিন্তু সেটি কেমন করে সম্ভব হবে, কারণ গত কয়েক বছরে আমরা এই বিষয়ে তেমন উদ্যোগ আসলে দেখিনি। জহির আলম আছেন আমাদের সাথে। আমরা যদি আপনার কাছে একটু প্রথমে আসি, সেটি হচ্ছে মিয়ানমার সরকার আজকে যে বিবৃতি দিয়েছে সেখানে তারা বলছে যে রাখাইনে যদি নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয় তাহলে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে তারা ফেরত নেবে, কিন্তু ৩ লাখ রোহিঙ্গা তো বাংলাদেশের অবস্থান করছে না, সেটি ১২ লাখ ছাড়িয়ে গেছে। এই যে মিয়ানমার সরকার এক ধরনের ধোঁয়াশা রাখলো, আশ্বাস দিল যে হ্যাঁ তারা রোহিঙ্গা নেবে, তো আবার তারা যে জরিপ করেছে সেখানে তারা আবার ৩টি ক্যাটাগরি করেছে, যে স্থানীয় এবং অস্থায়ী বাসিন্দা এবং হচ্ছে টেরোরিস্ট গ্রুপ, এভাবে তারা একটি বিবৃতি দিয়েছে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা তো একেবারে অগ্রহণযোগ্য এবং একতরফা একটা স্টেটমেন্ট করেছে মিয়ানমার। আমার মনে হয় যে মিয়ানমারের যেভাবে এই কথাটা বলেছে, আমাদের ফরেন মিনিস্ট্রির আনুষ্ঠানিক স্টেটমেন্টের অপেক্ষা আমরা নিশ্চয়ই করব এ বিষয়ে। কারণ এটা তো সারা পৃথিবীর কাছে এর মধ্যেই কিন্তু এটা অ্যাকসেপ্টেড ফ্যাক্ট যে বাংলাদেশে আপনার প্রায় ১২-১৩ লক্ষ রোহিঙ্গা এখন এই মুহূর্তে অবস্থান করছে। বিভিন্ন সময়ে তারা এখানে এসেছে এবং তারা প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছে। এখানে জাতিসংঘ যুক্ত আছে, এখানে ইন্টারন্যাশনাল বিভিন্ন পার্টনার্সরা যুক্ত আছে। কাজেই এটাকে একটা সত্যকে ধামাচাপা দেওয়া বা আড়াল করার একটা চেষ্টা, এবং একই সঙ্গে আমার মনে হয় যে একটা গ্লোবাল কোনো একটা জিওগ্রাফিক্যাল কোনো একটা টেনশনের অংশ হিসেবে হয়তো তারা এই ধরনের একটা বক্তব্য দিয়ে থাকতে পারে। বা আমি মনে করি যে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, এবং আমাদের যে ডিপ্লোম্যাটিক এফোর্ট সেটা হয়তো বিভিন্ন সময়ে উত্থান পতন হয়েছে, কিন্তু কনসিস্টেন্সির অভাব রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সময়ও দেখেছি যে প্রধান উপদেষ্টা, জাতিসংঘ মহাসচিব সহ তখনকার যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী, তিনিও সে সময় সেখানে গিয়েছিলেন এবং তাদের সঙ্গে একটা ভালো যোগাযোগের সূচনা হয়েছে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, এবং একটা টাইম ফ্রেমও দেওয়া হয়েছিল। তাদেরকে প্রত্যাবাসনের ব্যাপারে দুপক্ষের মধ্যে এক ধরনের যোগাযোগের প্রতিষ্ঠা করা হয়েছিল। আমরা চায়নার কাছ থেকে সহযোগিতা চেয়েছিলাম, আমরা আমাদের নেইবার কান্ট্রি ভারতের কাছ থেকে সহযোগিতা চেয়েছিলাম, অ্যালং উইথ ধরেন ইউনাইটেড স্টেটস আছে, রাশিয়া আছে, জাপান আছে, মালয়েশিয়া আছে, আসিয়ানভুক্ত দেশগুলোর কাছে আছে। কিন্তু কার্যত আমরা কিন্তু কখনো এটাকে বিভিন্ন সময়ে ইন্টারন্যাশনাল বিভিন্ন যে ক্রাইসিসের সময় রোহিঙ্গা সংকটটি একটু চাপা পড়ে যায়, কিন্তু আমাদের পক্ষ থেকে কিন্তু একটা ধারাবাহিক প্রচেষ্টা রাখা দরকার। আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘে এই বিষয়টিকে যথাযথভাবে উপস্থাপন করা। আমি মনে করি যে তখনকার নিরাপত্তা উপদেষ্টা, এখন যিনি পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি দায়িত্বে পালন করবেন কিছুদিন পরে। এই ধরনের মিয়ানমারের কৌশলী এই অবস্থানকে আমরা একটা মানে কীভাবে প্রতিরোধ করে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যে দাবিগুলো রয়েছে এবং তাদের প্রত্যাবাসনের ব্যাপারে সেটি কার্যকর করার ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, সেটুকুই আপাতত বলা যায়। কারণ কি উদ্দেশ্য নিয়ে মিয়ানমার এটি বলেছে সেটি কিন্তু যথেষ্ট বিশ্লেষণের দাবি রাখে, এবং এর পেছনে অন্য কোনো আন্তর্জাতিক কোনো কি বলবো যে রাষ্ট্র বা তাদের কোনো যোগাযোগ আছে কিনা সে বিষয়টিও আমাদের খতিয়ে দেখতে হবে। আমি মনে করি যে এটি একটি খুবই জটিল সংকট, কিন্তু বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়া সংকটটি নিরসনের ব্যাপারে বর্তমান যে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে এবং এখানে যে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব যিনি পালন করছেন, তার আরও বেশি অ্যাগ্রেসিভলি, আরও বেশি তৎপর হওয়া উচিত, যাতে করে এই সংকট থেকে আমরা একটা উত্তরণের উপায় আসতে পারে। মোহাম্মদ আব্দুল বাতেন, আপনার দৃষ্টিতে কি মনে হয় সরকারের এই রোহিঙ্গা ইস্যুতে অবস্থানটি কতটা জোরালো বলে মনে হয়? কারণ এখন আমাদেরও দেশে নির্বাচিত সরকার, তাদের দেশেও মিয়ানমারেও নির্বাচিত সরকার, দুই দেশের সরকারের ভিতরে এই বিষয়টি নিয়ে আলোচনার জায়গায় বাংলাদেশের অবস্থানটা কতটা শক্ত বলে আপনার কাছে দৃষ্টিতে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে। যে খবরটি আপনি একটু আগে শোনালেন, এটা অবশ্য একটু মনে হয় পুরনো খবর, 2-3 দিন আগের বা কয়েকদিন আগের, যে 3 লাখ
পর্যন্ত এটি তারা তারা হচ্ছে আজকে বিবৃতি দিয়েছে মিয়ানমার সরকার তাদের আচ্ছা, পররাষ্ট্র এই দপ্তর থেকে। খবরটা এসেছিল দু তিন দিন আগে সম্ভবত জি। পত্রপত্রিকায়। আর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবার হ্যাঁ, আমাদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে প্রধানমন্ত্রীর উনি রেফারেন্সে হ্যাঁ এই খবরটা এসেছিল আর কি। তো এটা তার মানে বোঝা যায় হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়া সফর করেছেন তিনি ইস্যুটা আলোচনা করেছেন। সরকার তৎপর আছে, তো বিগত সরকারও তৎপর ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, তার পূর্বের সরকারও নিশ্চয়ই তৎপর ছিল, বাট দৃশ্যমান কোনো ফল এখন পর্যন্ত হয়নি। এখন তারা যে বক্তব্যটা দিয়েছে 3 লাখ ফেরত নিতে চায়, তাদের যাচাই বাছাইতে এটাই নেওয়ার মতো, এরকম সমস্যা হতেই পারে। এই রিফিউজি প্রবলেম তো শুধু বাংলাদেশে না, পৃথিবীর আরও অনেক দেশে আছে যেখানে এটা একটা সহজ সমাধান আছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে সেটা একটা জরিপ কার্য চালানো যেতে পারে। এরকম আছে মরক্কো এবং ওয়েস্টার্ন সাহারার মধ্যে এরকম একটা সমস্যা আছে দীর্ঘদিন ধরে। সেখানে তো ওই বেদুইন তারা ট্রাভেল করে এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যায়, উভয় পক্ষই দাবি করে অথবা বলে যে আমাদের না। তো এই বিষয়গুলো আন্তর্জাতিক সংস্থা বলতে জাতিসংঘের মাধ্যমে তারা জরিপ কাজ পরিচালনা করছে। আমাদের দেশেও এটা হতে পারে, তবে সরকারকে তৎপর থাকতে হবে। তৎপর না থাকার কোনো বিকল্প নাই, কারণ তারা এই 12 লক্ষ লোককে যে আমরা শুধু আন্তর্জাতিক সংস্থার সহায়তা নিয়ে ভরণ পোষণ দিচ্ছি তাই নয়, তাদের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে, তারপরে সেখানের সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। তারাও তো মানুষ হিসাবে যে তাদের যে স্বাভাবিক জীবনযাপন করার কথা সে সুযোগ থেকেও কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। কাজে এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়েরও একটা দায়িত্ব আছে। আমি মনে করি আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশ সরকারের যৌথ প্রচেষ্টায় এই সমস্যাটার আশু সমাধান হওয়া উচিত। জি। আজল বাড়ি হেলাল, সরকারের দিকে আসলে আমরা তাকিয়ে থাকি সবসময় এই সমস্যার সমাধানের দিকে। গেল সরকারের সময় উদ্যোগ দেখেছি, তার আগের সরকারের সময় তো আসলে আমরা দেখেছি তারা অন্যদিকে এত ব্যস্ত থাকার কারণে এই দিকে মনোযোগ দেয়নি, বরং ফরেন এইড আসা সেখানেও এক ধরনের নানা রকম দুর্নীতির কথাও আসলে গণমাধ্যমগুলোতে এসেছিল। এই সরকারের কাছে যার জন্য প্রত্যাশার জায়গাটা বেশি, যেহেতু আলোচনা এই প্রথমবারের মতো 2017 সালের পর মিয়ানমার সরকার একটি বিবৃতি দিয়েছে যে তারা যেরকম করেই হোক না কেন তারা অন্ততপক্ষে 3 লাখ রোহিঙ্গাকে তারা মনে করছে যে তারা হচ্ছে রাখাইন রাজ্যের একেবারে স্থায়ী বাসিন্দা। সেই 3 লাখ নেওয়ারও তো আসলে প্রক্রিয়াটি শুরু করা উচিত, বা বাংলাদেশ সরকার থেকে কিভাবে সেটি চাপ দেওয়া যায় বলে মনে করেন? জি, আমি আপনাদের প্রথমে একটু বলে নিতে চাই যে যদিও 15ই আগস্ট পেরিয়ে এখন 16ই আগস্ট, যেহেতু 12টা বেজে গেছে, তবু এই লেট বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে 82তম জন্মবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করে আমি যে বক্তব্য নিতে চাই সেটা হলো যে দেখেন, আমাদের এই যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনে একটা স্টলমেট কিন্তু তৈরি হয়েছিল, এবং আমার দৃঢ় বিশ্বাস যে বিগত সরকার এইটাকে একটা উইপেন বানিয়ে, রাজনৈতিক উইপেন বানিয়ে, যে হোক কোনো একটা দেশের সাথে সম্পর্ক উন্নত করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। কিন্তু বর্তমান সরকার তার যে পররাষ্ট্রনীতিতে দেখেন যে এই সমস্যাটা যে বাইল্যাটেরিয়াল সম্ভব না, এটাতে রিজনাল মাল্টিল্যাটারাল এই দিকে গিয়েছে। এই যে মালয়েশিয়া এবং চীন যে ব্যাক টু ব্যাক সফর হলো আমাদের প্রাইম মিনিস্টারের, এবং এর ফলে যে আপনার ভেরিফিকেশন অর্থাৎ যাচাইকরণ প্রক্রিয়া হ্যাজ প্রোগ্রেসড, এটা তো সত্য কথা। এখন রিপ্যাট্রিয়েশন যদিও এখনো হয়নি, এই যে সরকারের যে এই যে কূটনীতিক একটা ভাইব্রেন্ট ডিপ্লোম্যাসির ফলে আজকে আপনার মিয়ানমার সরকার এই যে 3 লাখ রোহিঙ্গাকে বলছে যে তাদের বাসিন্দা। আলটিমেটলি আমাদের বক্তব্য 12 লাখ রোহিঙ্গা আছে, এবং আমার দৃঢ় বিশ্বাস 12 লাখেরও বেশি আছে। আমার দৃঢ় বিশ্বাস, আমি ওই এলাকা সফর করেছি। প্রতি বছর প্রায় অনেক বাচ্চা জন্ম হচ্ছে, সময় আমি ওইখানে গিয়েছিলাম, তখন আমার মানুষের বক্তব্য অনুযায়ী তাদের যে আপনার রিপ্রোডাকশন, তার ফলে আপনার 12 লাখের বেশি হয়েছে আমার ধারণা। এখন মিয়ানমার সরকার বলছে 3 লাখ, সেই 3 লাখ তিনি বলছে তাদের জনগণ নাকি, আর সব সন্ত্রাসী আরো কি কি বলছে। কিন্তু আমার একটা বক্তব্য এখানে, আমার একটা রিজার্ভেশন, যে এই যে রাখাইন, এটা তো মিয়ানমার সরকারের আন্ডারে না, এটা তো রাখাইন আর্মির আন্ডারে। আমি যতদূর জানি, আমি ভুল হতে পারে,
তাহলে এই এই পক্ষকেও ইনভলভ না করলে রিপ্রেটেশন যেন রিপ্রেটেশন যে প্রক্রিয়া, এটা যে বার্মি সরকার নিছে বিএনপি সরকারের কূটনীতিক একটা অ্যাক্টিভিটির জন্য, এইটাকে চালিয়ে রাখবার জন্য আমার দৃঢ় বিশ্বাস যে রাখাইন যে আর্মিটা আছে, মানে রাখাইন আর্মি, তো এটা মিয়ানমার আর্মি ভার্সেস রাখাইন আর্মি, এইটাকেও এর মধ্যে যদি নেওয়া যায়, তারাও তো যদি ওই নিরাপত্তার কথা বলছে, আমি দেখলাম যে মিয়ানমার, এই আমাদের শুধু যদি আপনি মনে করেন এদের তারাই দিলেই হলো না, এদের যেটা ডিগনিফাইড রিটার্ন, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, এবং তাদের সিকিউরিটি এটা একটা ইম্পর্টেন্ট। কিন্তু সরকার, বর্তমান বিএনপি সরকারকে আপনাকে সাধুবাদ দিতেই যাবে যে স্টলমেট থেকে ভাঙা শুরু হয়েছে, অন্তত আলোচনা শুরু হয়েছে, এবং সেখানে নিশ্চয়ই আপনার আসিয়ানভুক্ত দেশগুলো বা চায়না, এদের একটা ভূমিকা বাংলাদেশের একটা কাজে লাগাতে পারছে। অর্থাৎ বাংলাদেশ সরকার এই যে সমস্যাটা আমাদের কক্সবাজার, এই সমস্যাটা সমাধানের পথে এগোচ্ছে। অনেক সমস্যা আমাদের সমাধান হবে যদি এই 12 লাখ রিপ্যাট্রিয়েট করতে পারি আমরা। এটা সরকারের একটা কূটনীতিক মানে মানে অ্যাক্টিভিটিসের একটা প্রমাণ, এটা ভাইব্রেন্ট ডিপ্লোম্যাসি উই আর ডুইং, এটাই তার একটা প্রমাণ।